আমার স্বামীর গোপন দ্বিতীয় স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। আমি যখন বললাম এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসে নাই আপনার সাথে, উনি তখন বলল আসলে ম্যাডাম আমার স্বামী তো তার ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলায় থাকে, তাই আসতে পারে নাই। এটা বলে উনি খুশি মনে ওনার মোবাইল থেকে তাদের দুইজনের একসাথে একটা ফটো দেখাইলো। ফটোতে তার স্বামীকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আরে এটা তো সায়ান, আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিছু বুঝতে না দিয়ে বিদায় করে দিলাম। আমার একটা 6 বছরের বাচ্চা আছে। আফরিন নামের ওই মেয়েটা যখন চেম্বার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল, আমি ঝটফট আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম আজকের মতো রুগী দেখা শেষ, বাকিদের অন্য ডেট দিয়ে দাও। ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে আমি চেয়ারে ধপাস করে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিতে গিয়েও পারলাম না, হাত থেকে পানি ফসকে মেঝেতে পড়ে গেল। ঠিক আমার জীবনের মতোই যা এক নিমেষে উলট পালট হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে দেখা সায়ানের ওই চিলতে হাসিটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। যে মানুষটা প্রতিদিন সকালে আমার আর আমাদের 6 বছরের ছেলে আদিবের কপালে চুমু খেয়ে বাসা থেকে বের হয়, যে মানুষটা রাতে বাড়ি ফিরে আদিবকে কোলে নিয়ে গল্প করায়, সে অন্য একটা মেয়ের স্বামী। আর সেই মেয়েটা এখন সায়ানের সন্তানের মা হতে চলেছে। ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে। আফরিনের এই কথাটা আমার কানে তীরের মতো বিঁধছিল। এবার আমার মাথায় সব হিসাব মিলতে লাগলো। গত 1 বছর ধরে সায়ান প্রায়ই বলতো ব্যবসায় একটু মন্দা যাচ্ছে, ঢাকার বাইরে ক্লায়েন্ট মিটিং আছে, কখনো চিটাগং কখনো সিলেট যাওয়ার নাম করে 3-4 দিন উধাও থাকতো। আমি সরল বিশ্বাসে ভাবতাম লোকটা আমাদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করছে, অথচ ও সেই দিনগুলো কাটাতো আফরিনের সাথে আরেকটা সংসারে। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজের গালে থাপড় মেরে থামালাম। না, এখন কান্নার সময় না। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। আমি যদি এখন ভেঙে পড়ি তবে সায়ান খুব সহজে পার পেয়ে যাবে। ও একটা ধূর্ত লোক। আমি চেম্বারে সিন ক্রিয়েট করলে ও উল্টো আফরিনকে সরিয়ে ফেলতো আর নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করত। আমি ব্যাগটা গুছিয়ে চেম্বার থেকে বের হলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। পুরোটা পথ আমার শুধু আদিবের মুখটা মনে পড়ছিল। ও এখনো কত ছোট, কিচ্ছু বোঝে না। ও জানে ওর বাবা পৃথিবীর সেরা বাবা। এই নিষ্পাপ বাচ্চাটার সামনে আমি কিভাবে এই সত্যিটা আনবো। বাসায় যখন পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। কলিং বেল চাপতে আদিব এসে দরজা খুলে দিল আর বলল আম্মু তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে। ও আমার গলা জড়িয়ে ধরলো। আমি অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে ওকে কোলে নিলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম হ্যাঁ বাবা, আম্মুর আজকে একটু তাড়া ছিল। আদিবকে ওর রুমে পাঠিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রইলাম। রাত 9টা বাজে সায়ান বাসায় ফিরে। আজকেও ফিরবে, কিন্তু আজকে রাত 5টা দিনের মতো সাধারণ কোনো রাত হবে না। আজ আমি কোনো ঝগড়া করব না। আমি সায়ানের মুখ থেকে সত্যিটা বের করব, কিন্তু এমন ভাবে করব যা ও কল্পনাও করতে পারবে না। ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে দরজার লক খোলার শব্দ হলো। সায়ান ভেতরে ঢুকলো, হাতে মিষ্টির প্যাকেট, মুখে সেই চেনা ক্লান্ত অথচ মায়াবী হাসি। ওর দিকে তাকিয়ে আমার ভেতরে ঘৃণাটা দাও দাও করে জ্বলে উঠলো। কিন্তু আমি মুখে একটা স্বাভাবিক হাসি টেনে বললাম আজকে এত খুশি কেন, মিষ্টি এনেছো যে? সায়ান জ্যাকেটটা খুলতে খুলতে বলল আরে বলো না, ব্যবসায় একটা বড় ডিল ফাইনাল হলো আজ। অনেক দিনের একটা ঝামেলা মিটলো। আমি মনে মনে হাসলাম, ঝামেলা তো কেবল শুরু হলো সায়ান। সায়ানের মুখে বড় ডিল ফাইনাল হওয়ার কথাটা শুনে আমার বুকের ভেতরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি আমার ভেতরের ঝগড়াটাকে বাইরে প্রকাশ পেতে দিলাম না। যে মানুষটা এত নিখুঁত ভাবে অভিনয় করতে পারে তার মুখোশ টেনে খুলতে হলে আমাকেও সমান চতুর হতে হবে। আমি মিষ্টির প্যাকেটটা হাত বাড়িয়ে নিলাম আর বললাম খুব ভালো কথা, হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানাচ্ছি। পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।